2025 সালের শেষে কিংবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা হবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। আওয়ামী লীগের বিচারের আগে ভোট নয়, সতর্ক করল নাগরিক কমিটি। পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুজলা সুফলা। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন, স্বৈরাচারের দোসরদের প্রতিহত করে বিজয় ধরে রাখার শপথ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, নতুন দেশ গড়ার অঙ্গীকার। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে দাবি নরেন্দ্র মোদীর, আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহর কড়া প্রতিবাদ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। 2025 সালের শেষে বা 2026-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। জানান, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হলে 2025 সালের শেষেই নির্বাচন দেয়া হবে। এ সময় 6টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরাচারী শক্তির জাতিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ভাষণে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও জানান তিনি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চান দলটির নেতারা। সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে এমনটাই আশা করছেন তারা। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির হাজারো নেতাকর্মী। দলের পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ এক স্বৈরাচারকে পতন ঘটিয়ে আর এক স্বৈরাচার দেখতে চায় না। বিএনপি আশা করে সরকার শিগগিরই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদেরকে জানিয়ে দিন।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের দাবি, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যে ঘোষণাটা, এটাকে ঠিক রোডম্যাপ বলে আমি মানতে পারবো না। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা ওনার কাছ থেকে আমরা আশা করি, যাতে অন্তত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ভারতের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসের শোভাযাত্রার সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দাবিকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় দিবসের র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে অংশ নেয় ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সদস্যরা। র্যালিটি শাহবাগ, কাঁটাবন, পলাশী চত্বর, শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দাসে পরিণত করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। এই খুনি হাসিনা আমাদেরকে বিগত 16 বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে নিয়ে এমন হীন বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, খুনি আওয়ামী লীগ সদস্যদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি, আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। আগামীতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর পল্টন মোড়ে মহান বিজয় দিবসের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পরে তার নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। নাফিয়া ফারজানার প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয় হাজারো নেতাকর্মী। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সকল দল এবং পথের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়া হয়নি কেন, এমন প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা দেশের কারোর জানা নেই। কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই। তারা সকলের অবদানকে ম্লান করে
আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। সমাবেশ শেষে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা পল্টন মোড়ে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় লাখো মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এবার বিজয় দিবসের ব্যতিক্রমী আয়োজন, সবার আগে বাংলাদেশ কনসার্ট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আয়োজনে দেশ বরেণ্য শিল্পীরা অংশ নিচ্ছেন। দল মত নির্বিশেষে এমন আয়োজনে খুশি দর্শকরা। ফাহিম ইউসুফের রিপোর্ট। দেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে সবার আগে বাংলাদেশ সংগঠনের ব্যতিক্রমী এ আয়োজন। বিজয়ের চেতনা উজ্জীবিত করতে কনসার্টের শুরুতেই শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে ধ্বনিত হয় মানিক মিয়া এভিনিউ। পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুজলা সুফলা। বেলা 2টায় খোকা গান গেয়ে মঞ্চ মাতান প্রীতম হাসান। আর 71-এর বীর শহীদদের জন্য গান গেয়ে দর্শকদের আবেগ আপ্লুত করেন আলম আর মিনু। এরপর একে একে গান করেন শিল্পী মৌসুমী, মনির খান, কনক চাপা, আলিয়া বেগম, চিস্তি বাউল সহ অনেকে। বিকেলে গান করেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও কণা। এবারের বিজয় দিবসকে সার্বজনীনভাবে উদযাপনের লক্ষ্যে এই কনসার্টের পরিকল্পনা বলে জানান আয়োজকরা। বিজয় দিবসে এমন আয়োজনে খুশি দর্শকরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কনসার্টে। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সবার আগে বাংলাদেশ কনসার্টে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। সাইফুর রিপনের প্রতিবেদন।
মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের এই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠন। সবার পথ যেন মিশেছিল বীর শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা স্মৃতিসৌধে। তাদের কণ্ঠে যেমন ছিল প্রত্যাশার কথা, তেমনি দীপ্ত স্বপ্ন ২৪-এর গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ নিয়ে। শাহাদাত নিশাদের রিপোর্ট। মহান বিজয় দিবসে আলো ফোটার আগেই দেশের নানা প্রান্তের শ্রেণীবর্ণ নির্বিশেষে এইসব মানুষের গন্তব্য সাভার স্মৃতিসৌধের বেদিতে। ফুল, প্ল্যাকার্ড আর জাতীয় পতাকা হাতে ৫৩তম বিজয় উদযাপনের অনুপ্রেরণার মন্ত্রে উজ্জীবিত। বিজয়ের ভোরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠনও। সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিজয়ের ৫৩তম ফুর্তির দিনটিতে মিছিল স্লোগানে মুখর ছিল পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় তাদের কণ্ঠে ছিল ৭১-এর বিজয় আর ২৪-এর বিজয়ের আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশ ও বাঙালিকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। অসত্যের বিরুদ্ধে সত্য দিয়ে আমাদের লড়াই করতে হবে, সেজন্য সরকারের নানান রকম উদ্যোগ নেওয়া দরকার, দেশের মানুষকে সেখানে যুক্ত করা দরকার। ২৪ হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। জানান, আগে সংস্কার পরে নির্বাচন। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে শুধু নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুতই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের ভেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। স্বাধীনতা, সার্বভৌমত্বের পদবিতে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার
ফেরত চায়। জনগণের চাহিদা মতো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যেন তেন প্রকারের একটা ইলেকশন পাড়ি দেওয়া তো আমাদের লক্ষ্য না, আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বিজয়ের 54 বছর হোক দেশ ও আগামীর জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে কেনা বাংলাদেশ হোক গণমানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রেষ্ঠ উপহার লাল সবুজের পতাকা। বিজয়ের 54 বছরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা মুক্তিযুদ্ধের প্রকৃত সুফল পাক 24-এর বাংলাদেশ। দেশ হোক অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সোনার বাংলা। সাদাত নিশাদ, দেশ টিভি, সাভার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের 7টি স্থানে 7টি যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। সুযোগ পেয়ে শিশু থেকে সব বয়সী মানুষ ঘুরে ঘুরে যুদ্ধজাহাজ দেখেন। সদরঘাট ছাড়াও নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা সুরমা ও চট্টগ্রাম নেভাল জেটি নিউ মোরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা পদ্মা, মংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ ও পটুয়াখালীর পায়রা বন্দরে সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় সবার জন্য উন্মুক্ত রাখা হয়। দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখার জন্য উন্মুক্ত রাখা হয় জাহাজগুলো। বাংলাদেশের 1971-এর বিজয়কে ভারতের ঐতিহাসিক জয় বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান বিজয় দিবসে সোমবার ফেসবুক পোস্টে কথা বলেন তিনি। তার এমন পোস্টে তাৎক্ষণিক প্রতিবাদ জানান হাসনাত আব্দুল্লাহ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। লুৎফর কবিরের রিপোর্ট। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই, 30 লাখ প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971-এর 16 ডিসেম্বরে বিজয় অর্জন করে বাংলাদেশ। ঐতিহাসিক দিনটি স্মরণে সোমবার বিজয় দিবস উদযাপনে মেতেছে বাঙালি। তবে 71-এর অর্জনকে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 71-এ ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদানে সাহসী ও আত্মত্যাগকে তিনি সম্মান জানিয়েছেন, যাদের ত্যাগেই এ বিজয় এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তার এমন পোস্টে নানা মহলে বইছে সমালোচনা। মোদীর পোস্টে প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তিনি লিখেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল। মোদীর বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি। প্রধানমন্ত্রীর মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতীয় সেনাবাহিনীর গৌরব হিসেবে দাবি করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বে এ বিজয় সম্ভব হয়েছিল বলে মনে করেন কংগ্রেস নেত্রী। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। যদিও ভারতীয় বাহিনী এ যুদ্ধে সম্পৃক্ত হয় একেবারে শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কিন্তু একে কৌশলগতভাবে নিজেদের বিজয় হিসেবে দেখছে মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। লিটন দাসের অফ ফর্ম নিয়ে বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশের দলের নির্বাচকরা। লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের যথেষ্ট কাজ করার সুযোগ এসেছে। এদিকে জাতীয় দলের জন্য তামিম ইকবালকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিফাত আনজুমের রিপোর্ট। বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারের নাম লিটন দাস। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে তার অধিনায়কত্বে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ লিটন। ওয়ানডেতে ব্যর্থতার রেশ লিটন টেনে এনেছেন টি-20তেও। লিটনের এমন বাজে ফর্মের চেয়েও তার আউট হওয়ার ধরন বেশি চিন্তায় ফেলেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। জানান, তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কাজ করার সময় এসেছে। এতটুকু বলতে পারি, উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট, অ্যান্ড নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি
আগামীতে আরও দুটো খেলা আছে, সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। এ সময় তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে কথা বলেন প্রধান। জানান তামিমের সঙ্গে আলোচনার সময় এখন এসেছে, তার সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা অপর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। এ সময় সাকিব আল হাসান ইস্যুতে কথা বলেন প্রধান নির্বাচক। জানান সাকিবের বিষয়ে প্রক্রিয়া মেনে সব সিদ্ধান্ত নেওয়া হবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। মহান বিজয়ের দিনে জাতীয় দলের পর জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। এশিয়া কাপ টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলার কিশোরীরা। নারী দল জয় পেয়েছে 28 রানে। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে 9 উইকেটে 122 রান। সাদিয়া আক্তার 31, সাফিয়া আসিমা 25 এবং সুমাইয়া আক্তার করেন 24 রান। জবাবে 7 ওভারেই 2 উইকেটে 47 রান তোলে শ্রীলঙ্কা। এরপর ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে লঙ্কানরা। অধিনায়ক সুমাইয়া 3টি এবং ফারজানা ও নিশিতা আক্তার 2টি করে উইকেট নেন। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।